নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। নিয়োগ দুর্নীতির ইডি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় বৃহস্পতিবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২৭ জন অভিযুক্ত ও ২৭টি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল ও পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এদিন ব্যাংশালা আদালতে ৩০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অক্টোবরেই নতুন করে পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে গ্রেফতার দেখায় সিবিআই। তার ৮৮ দিনের মাথায় তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৮০ জন অযোগ্য চাকরি প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হবে। এর আগে এই মামলাতে একটি চার্জশিট এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সিবিআই, যেখানে নাম ছিল কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে তাপস মণ্ডল। পরবর্তীকালে আরও একটি চার্জশিট দেওয়া হয় যেখানে নাম ছিল কৌশিক মাঝি এবং পার্থ সেনের। কিন্তু পরবর্তী সময় সিবিআই তরফ থেকে আদালতে আবেদন করে জানানো হয় যে এই মামলাতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে কারণে তারা পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলাতে গ্রেপ্তারি দেখাতে চাইছে, অয়নশীলকেও গ্রেপ্তারি দেখাতে চাইছে। তবে সিবিআই এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকুর নাম নেই। এর পরবর্তী সময় এই মামলাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন সন্তু গঙ্গোপাধ্যায় আর একজন সুজয় কৃষ্ণ ভদ্র, যারা এই মুহূর্তে জেলে রয়েছে। পরবর্তী সময় তাদের বিরুদ্ধেও সিবিআই তরফ থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করা হতে পারে। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সেরে ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করেছে হাইকোর্ট। এবার ব্যাংশালা আদালতে পার্থ সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য, তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী অরিন্দম দাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেকেই স্বাগত। আসবো আমরা আলোচনায়, কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাব জি ২৪ ঘন্টার ইনপুট হেড সঞ্জয় ভদ্রের কাছে। সঞ্জয়, একটাই প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, বছর শেষ হতে চললো, অর্থাৎ সময় অনেকটা গড়িয়ে গেল, তারপরে সিবিআই তৎপরতা এই পুরো বিষয় সামনে এলো এই মামলায়। একেবারে বলা যেতে পারে যে দুর্গাপুজোর পর থেকে কিন্তু সিবিআইকে আমরা লক্ষ্য করছি না। সিবিআই এই প্রাথমিক দুর্নীতি মামলাতে তারা কিন্তু যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছিলেন। তার কারণ আমরা জানি যে ইডি মামলায় প্রায় বোঝা যাচ্ছিল যেভাবে ইডি মামলাতে একের পর এক মানে অর্থাৎ প্রেডিকেট যে মামলাটি, সে প্রেডিকেট যে কমপ্লেন, সেই কমপ্লেনটি RC6 যেটা সিবিআইতে লঞ্চ করা হয়েছে, যার উপর ভিত্তি করে ইডিতে যে মামলা, যে সেই ইডি মামলার চার্জ ফ্রেমিং ইতিমধ্যেই চার্জ ফ্রেমিং পদ্ধতি চলছে। আজকে তার ডিসচার্জ কিছু পিটিশনের নিয়ে হিয়ারিংও চলছে। সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে চার্জ ফ্রেমিংয়ের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু জায়গায় দাঁড়িয়ে যেহেতু সিবিআইয়ের পক্ষ থেকে সিবিআই মামলা ওপেন ছিল এবং তারা কিন্তু প্রাথমিকভাবে দুটি মামলা, প্রথম চার্জশিট এবং তারপরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল এবং তারপরে সেই মামলাটি খুব একটা এগোয়নি। এবং যেহেতু তথ্যবিজ্ঞ মহল যেটা মনে করছে সেটা হলো, যেহেতু বোঝা যাচ্ছিল যে ইডি মামলাতে যারা ধৃত, অর্থাৎ একই মামলা বলা যেতে পারে, ইডি এবং সিবিআই দুজনেই কিন্তু একই মামলা, তারা দুটো পার্সপেক্টিভে, অর্থাৎ PMLA সেকশনে ইডি যেটা তদন্ত করছে এবং মূল মামলাটিতে ক্রিমিনাল যে এলিমেন্ট রয়েছে সেটাকে তদন্ত করছিল সিবিআই। এরা কিন্তু যেটা হচ্ছিল যে সিবিআই বোঝা যাচ্ছিল যে ইডি মামলাতে এই অভিযুক্ত যারা ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন বা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু বেল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলায় গ্রেপ্তারি দেখানো হলো এবং গ্রেপ্তারি দেখিয়ে সেই মামলাতে তাকে তার বিরুদ্ধে আজকে চার্জশিটও পেশ করা হলো। আমরা জানি গত 2 মাস 2.5 মাস ধরে এই পদ্ধতিটি চলছে।
চলছে। এর আগে কিন্তু খুব অদ্ভুতভাবে দেখা গেছে যে যারা আমরা এই খবরটি নিয়মিত কভার করছি যে সিবিআইয়ের পক্ষ থেকে এসএসসি থেকে শুরু করে যে এই প্রাইমারি এই শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু তারা কিন্তু মূল যে টার্গেট তাদের ছিল বলা যেতে পারে, অর্থাৎ তদন্তকারীদের ভাষায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার ক্ষেত্রে কিন্তু খুব একটা উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হচ্ছিল না সিবিআই মামলায়। তারা কিন্তু ওয়েট করছিলেন, স্ট্র্যাটেজিক্যালি ওয়েট করছিলেন বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। কিন্তু সবশেষে ইডি মামলায় একের পর এক তারা বেল পেয়ে যাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে সিবিআই কিন্তু তাদের সিবিআই তাদের কাস্টাডিতে নিয়ে তাদের চার্জশিট দিলেন। এরপরে মানে পুরো বিষয়টি যেটা দেখা গেল যে এদের কিন্তু জেল থেকে যাতে না বেরোতে পারেন তার ক্ষেত্রে দুটো এজেন্সির মধ্যে একটা খুব সাযুজ্য যে রয়েছে, নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, স্ট্র্যাটেজিক্যালি এটা করা হচ্ছে, এটা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে ইডি এবং সিবিআই দুপক্ষই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য বেশ কয়েকজন অভিযুক্তের ক্ষেত্রে কিন্তু সাহসী আক্রমণ বলা যেতে পারে। আইনি প্রক্রিয়ার একবারে শেষ ল্যাব যেটা চার্জশিট এবং তারপর চার্জ ফ্রেমিং করে ট্রায়ালে চলে যাওয়া, সে জায়গায় এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সঞ্জয়। কথা বললাম জি 24 ঘন্টার ইনপুট হেড সঞ্জয় ভদ্রের সঙ্গে। ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওয় আলোচনায় অংশগ্রহণ করেছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। শান্তনুবাবু, একটাই প্রশ্ন বিশেষ করে এই মুহূর্তে যেটা উঠে আসছে, অর্থাৎ মূলত কেন এতটা সময় লাগলো, এতটা দিন চলে যাওয়ার পর ইডির পর সিবিআই অ্যাক্টিভ হলো? প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে জানাই। অনেক দিন পরে আমি সময় পেলাম, আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি। প্রথমেই বলি যে কেসটার আজকে যেটার ফ্যাক্ট ইন ইস্যু, যেটা 2014-তে টেটের যে প্রাইমারির, সেই ব্যাপারে আজকের যে আলোচনাটা হচ্ছে আর কি। তো 2014-র কেস সিবিআইয়ের কাছে এলো 2022-এ, আপনারা নিশ্চয়ই জানেন। এবং 2023-এর মে মাসে এসে সিবিআই প্রথম চার্জশিটটা করলো, যেটা ফার্স্ট চার্জশিট। তারপরে আমার যতদূর মনে পড়ছে মে মাসের প্রথম 2023-এর মে মাসে যখন চার্জশিট হয়, তারপরে এবছরের প্রথমে জানুয়ারি মাসে দ্বিতীয় মানে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছিল। এবং এই ডিসেম্বরে মে মাসে হলো, তারপরে আপনার জানুয়ারিতে 2024-এর জানুয়ারিতে একটা চার্জশিট হয়েছিল। আর এই যে চার্জশিট হলো, একটা বলে দিই, আজকে এই যে প্রাইমারি টেটের কেন দেরি হলো সেই প্রশ্নের প্রথমেই হবে আগে আমাদের দেখতে হবে কত ক্যান্ডিডেট ছিল। 43,000 ক্যান্ডিডেট, ফার্স্ট ফেজে 35,000, সেকেন্ড ফেজে 8,000, বিপুল সংখ্যক ক্যান্ডিডেট। ওএমআর শিট গায়েব। আপনারা জানেন যে ওই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এস বাসুরাই অ্যান্ড কোম্পানির যারা অধিকর্তা তাদের চার্জশিট করা হয়েছিল। তার কারণই হচ্ছে আপনার ওএমআর শিট সমস্ত নষ্ট করার জন্যে। তো যেখানে ওএমআর শিট নেই, শুরুতে সিবিআইয়ের কাছে আমি একটা জিনিস বলে দিই, আজকের যে টিমটি এই টেটের কেস প্রাইমারির কেস করছে, আমি পার্সোনালি চিনি যে দুজন অফিসার করছে, অত্যন্ত দক্ষ অফিসার। আপনাকে বলি, তারা প্রথমে যে যখন পেয়েছিল একদম অন্ধভাবে দিশাহীন, কোনো দিশা ছিল না। তারপরে আপনার যদি আপনি ধরুন 43,000 ক্যান্ডিডেটের মধ্যে যদি আমি 10%কেও অ্যাট র্যান্ডাম এক্সামিন করি, তাহলেও আমার প্রায় 4,300 ক্যান্ডিডেটকে এক্সামিন, তার মধ্যে থেকে আপনার যেটা পরবর্তীকালে সিবিআই যখন ফার্স্ট একটা টার্নিং পয়েন্ট পেল, যে প্রথম ফেজে যে 35,000 যাদের চাকরি হয়েছিল, সেই 35,000-এর মধ্যে কোনো জেনারেলি গন্ডগোল যখন পাওয়া গেল না, পরের ফেজে সেকেন্ড ফেজে যে 8,000 ঢুকেছিল সেই ক্যান্ডিডেটগুলোর সাথে যখন পাওয়া গেল, তারপরে হলো কি প্রচুর আপনার কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া গেছিল, কিছু টাকার লেনদেন ক্যাশ, এবং তারপরে একজন যখন কেউ ক্যাশ দেওয়ার কথা বলেছে, দ্বিতীয় যার কাছে দিয়েছে তাদের ক্রস এক্সামিনেশন করানো, ফেজ বাই ফেজ সিবিআই। দেখুন এখনও কিন্তু সিবিআই আরও চার্জশিট করবে, আপনি দেখবেন চার্জশিটের যে প্রভিশন রাখা হয়েছে, আরও সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই করবে। শান্তনুবাবু, একটুখানি থামাচ্ছি আপনাকে, আপনার কাছে অবশ্যই করে আসবো। অর্থাৎ আপনি মূলত যেটা বলতে চাইছেন, অর্থাৎ তদন্ত এবং তদন্ত প্রক্রিয়া চলার যে সময়টা, সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে, তাই কি? দেখুন, তদন্ত প্রক্রিয়া আমাদের সিবিআইয়ের একটা ব্যাপার হয়েছে, যেখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আমাকে দেখে কাজ করতে হয়, সেই জন্যই সময় লাগার বিষয়। অনেক এজেন্সির বাইরের এজেন্সির কাছেও আমরা নির্ভরশীল। একটু আইনগত দিকটা জেনে নিই। অরিন্দমবাবু, কেন এই সময়টা লাগার? উনি যেমন বলছেন যে তদন্ত করার যে সময়টা, কোয়ালিটি কোয়ান্টিটি খুব গুরুত্বপূর্ণ তথ্যের কথা বললেন, কিন্তু এই সময়টা তো দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? সেখানেই কি প্রশ্ন উঠছে না? সময় লাগবে বা সময় উনি বললেন যে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে,
যে কাস্টাডিতে আছে সে সবসময় বেলের চেষ্টা করবে, বেল পাওয়ার জন্য। তো আজকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে যদি তার যে মানে সুতো দিয়ে ঠিক করে মানে তার ইনভেস্টিগেশনকে না বাড়তে পারে, তাহলে কিন্তু আজকে যে আলোচনাটা আমরা করছি ডিসচার্জ পিটিশন, অর্থাৎ যে অ্যাকিউজ সে ডিসচার্জ পিটিশন করছে, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডও আছে। কেন? তাদের কিন্তু প্রাইমা ফেসি লক্ষ্য হবে তাদের কাস্টাডি ট্রায়াল না হয়। যদি আজকে তারা না করতে ট্রায়াল যদি এগিয়ে যায় তাহলে বেল পাওয়ার সম্ভাবনা কম হয়ে যাবে। তো সেখানে সিবিআই এই যে যুক্তিগুলো দিচ্ছে সেটা ফেলে দেওয়ার মতো যুক্তি নয়। তার কারণ হচ্ছে আজকে আমরা দেখি একটা লোক অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়াতে তো সমস্যা নেই, কনক্লুসিভ জায়গায় নিয়ে যাওয়াটা খুব আমাদের বড় জায়গা। আর যেখানে প্রভাবশালী তকমা আছেই সেখানে দাঁড়িয়ে যদি এই ইনভেস্টিগেশন যদি প্রপার না হয় তাহলে কিন্তু কোর্টের সামনে কিন্তু আমরা দাঁড় করাতে পারবো না। কারণ একটা লোকের কিন্তু আপনাকে বুঝতে হবে বেল পাওয়াটা কিন্তু তার বেসিক অধিকার, একটা মানুষের ফান্ডামেন্টাল, জেলে থাকাটা তার কিন্তু জায়গা না। যদি আপনাকে কাউকে জেলের ভেতরে রাখতে হয় তাহলে সেরকমই প্রমাণ কোর্টের সামনে দাখিল করতে হবে যেটাকে কোর্ট ওভারলুক করতে পারবে না। অর্থাৎ যদি ইনভেস্টিগেশন ঠিকঠাক না হয় তাহলে আজকে যে আলোচনা করছি কালকে বেল পেয়ে গেলে তো সেই সিবিআই দিকে আঙুল উঠবে যে বেল কেন পেয়ে গেল। তাহলে সেই জায়গাটার জন্য এই টাইমটা দরকার। আর আমার মনে হয় এই যে আজকে ডিসচার্জ পিটিশন যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যেটা আমরা আজকে আলোচনা করছি, এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। এই ডিসচার্জ পিটিশন যদি হয়, দেখুন আজকে আমরা দীর্ঘ সত্যতা বলছি, এখানে অ্যালাউ না হলে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই ডিসচার্জ পিটিশন এগেন্স্টেও যাওয়া যাবে, তাহলে সেখানেও সময় নষ্ট হবে। আর সবসময় এটা ভাবার কোনো কারণ নেই যে ইনভেস্টিগেটিং এজেন্সি সময়টা নষ্ট করে, যারা অ্যাকিউজ তারাও সময় নষ্ট করে, সো দ্যাট তাদেরকে যেন কাস্টাডি ট্রায়াল ফেস করতে না হয়। তাহলে অনেকগুলো বিষয় আছে, শুধু একটা এজেন্সিকে আমি দোষ দেবো না। আর যেটা আপনাকে বললাম বারবার, এজেন্সি যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন কমপ্লিট না করতে পারে তাহলে এই হাই প্রোফাইল কেসে কিন্তু যে অ্যাকিউজ তাকে কিন্তু জেলে রাখাটা সত্যি খুব কষ্টের হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল পার্ট শান্তনুবাবু এবং অরিন্দমবাবু দুজনেই তুলে ধরলেন। বিজেপির তরফ থেকে রাজশ্রী লাহিড়ী আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন, রাজশ্রী স্বাগত জানাচ্ছি। শুভময়দা, ঠিক এখানেই যে প্রশ্নটা উঠে আসছে, যেমন কোয়ালিটি এবং কোয়ান্টিটির কথা প্রাক্তন সিবিআই কর্তা বললেন, অপরদিকে আইনজীবী যে কথা বললেন যে অপেক্ষা করতে হবে, তদন্ত শেষ হওয়া শুধু নয়, তার সঙ্গে ঠিক কিরকমভাবে চার্জ গঠন করা হচ্ছে এই পুরো প্রসেসটার জন্য। কিন্তু সত্যি কি শুধুমাত্র সেই জায়গা? যদিও অরিন্দমবাবু আইনজীবী যিনি রয়েছেন তিনি বলছেন যে এর মধ্যে অন্য কোনো মানে খোঁজা হয়তো উচিত নয়। তাই কি বারবার করে এরই মধ্যে আলোচনায় প্রভাবশালী তত্ত্বের কথা এসছে, সময়ের প্রসঙ্গ এসছে, কোথায় দাঁড়িয়ে রয়েছে প্রশ্ন? শুভময়দা। দেখুন, আইনের বিষয়ে আমাদের দেশে তো একটা দীর্ঘসূত্রিতা আছে এবং আমাদের দেশের একটা নিয়ম যেটা আমরা সাধারণ মানুষ বুঝি, সেটা হচ্ছে যতক্ষণ না সমস্ত তথ্য প্রমাণ সহযোগে কাউকে দোষী না বলা যাচ্ছে ততক্ষণ এই অভিযোগের আলোচনা চলবে, রাজনৈতিক আলোচনা চলবে। কিন্তু একই সঙ্গে যারা অভিযুক্ত তারা তো চেষ্টা করবেন তারা নিজেরা যাতে জেল থেকে ছাড়া পান। এটা তো একেবারে ভারতবর্ষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে। ফলে এটা দুদিকের মধ্যে একটা যে আমাদের আইনি ব্যবস্থা তার মধ্যে একটা লড়াই চলবে। এবার এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি আলোচনা করি সেটা হচ্ছে রাজ্যে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে বলা হচ্ছে সেগুলো যদি সত্যি হয় সেক্ষেত্রে রাজ্যের সংস্থা তো তদন্ত করেনি, আমরা চোখের সামনেই দেখেছি। রাজ্যের সংস্থাই যদি তদন্ত করতো তাহলে তো এই সমস্যাটা আগামী দিকে খুব একটা কেন্দ্রীয় সংস্থাকে তার দায়িত্ব নিতে হতো না। কিন্তু তারপরে কেন্দ্রের সংস্থা যখন দায়িত্ব নিচ্ছে তখন আমাদের যে প্রশ্নটা আসছে বা বিরোধী রাজনৈতিক দল যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই তুলবেন যে কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের মধ্যে কি কোনো সেটিং আছে যার জন্য এই যে সংস্থাগুলি তদন্তকারী সংস্থার উপর প্রভাব থাকছে এবং যার ফলে এই বিষয়গুলি দীর্ঘায়িত। অত্যন্ত দায়িত্বশীলভাবেই আমাদের যিনি আইনজীবী ভাষায় আছেন এবং যিনি সিপিআই প্রাক্তন অধিকর্তা তারা বলেছেন যে যেভাবে আমাদের দেশের কাজ হয় সেভাবেই হচ্ছে এবং রাজনৈতিক আলোচনায় উল্টো প্রসঙ্গটা উঠে আসবে এবং তাই নিয়ে চর্চা চলবে। কিন্তু একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার যে এই বিষয়টি সত্যি হোক কি না হোক কেন্দ্র এবং রাজ্য এই দুটি জায়গা তো অবশ্যই বিজেপি আর তৃণমূল নয়। আমাদের দেশের যে সংসদীয় কাঠামো তাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় সাধন, এই যে অভিযোগ এবং তার নিরিখে তদন্তের ক্ষেত্রে কতটা হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন উঠেছে বলেই যে তৃণমূল বা বিজেপির ভোট কমে গেছে, সিপিএম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে এমনটা নয়। কিন্তু এই প্রশ্নগুলো মানুষের মনে আছে এবং আগামী দিনে যে রাজনৈতিক আলোচনা সেই রাজনৈতিক আলোচনায় বারবার এই প্রসঙ্গগুলি উঠে আসবে এবং একে অপরের বিরুদ্ধে যে রাজনৈতিক বক্তব্য সেটা প্রত্যেকটি দল রাখবেন। ফলে বিষয়টি এখনো অমীমাংসিত। আমার মনে হয় হঠাৎ উত্তেজিত হয়ে কিছু একটা বলে ফেলা সেটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা করবেনই, কিন্তু আমাদের আইনজীবী মহাশয় এবং সিবিআই আধিকারিক যেটি বলেছেন আমার মনে হয় রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেটি অত্যন্ত যুক্তিযুক্ত।
শুভময়দা যেমন বললেন, আইনগত এবং তদন্তের স্বার্থে যে সময়টার আগে এই দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা খুব সহজে যেটা বলতে পারি টেকনিক্যাল দিকটা, আর অপর দিকে শুভময়দা নিজেই বলছেন সেটিংয়ে তত্ত্বের অভিযোগ, কোট আনকোট অভিযোগের প্রসঙ্গ কেনই বা উঠে আসে, কি বক্তব্যই বা উঠে আসবে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে, জানাবো। এই নিয়ে আলোচনা করবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। বছর শেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পর সক্রিয় সিবিআই, এ প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। আর এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তিনি কি বলেছেন আমাদেরকে শোনাব। যে জিনিসটা সম্পর্কে আমাদের দল কড়া অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কেও আমাদের দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে, ফলে এখন তদন্তে কি উঠে আসছে বা সাপ্লিমেন্টারি চার্জশিটে কি হচ্ছে না হচ্ছে, এগুলো যাদের নাম আছে চার্জশিটে তারা বা তাদের আইনজীবীরা বলবেন। এ ব্যাপারে আমরা দলের তরফ থেকে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। রাজস্বী, কুণাল ঘোষের বক্তব্য। দেখুন, কুণালদা কি বলছে না বলছে, এখন আজকালকার দিনে আর কুণালদার অনেক কথাই বলে থাকেন। আমাদের বক্তব্য পরিষ্কার এবং একটাই, দুর্নীতি যেটা হয়েছে, শতমূলের গাছ আছে, শতমূলের গাছ একটা গোড়া কেটে দিলে আবার আরেকটা জায়গায় গোড়া উঠে যায়, গাছ উঠে যায়। দুর্নীতি এরকমভাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে হয়েছে। এটা ধরতে যাবেন তো ওখান থেকে খাদ্য ধরবেন তো রেশন বেরিয়ে যাবে, রেশন ধরবেন তো পশু কেলেঙ্কারি বেরিয়ে যাবে, পশু কেলেঙ্কারি থেকে অন্য আরেক দমকল বেরোবে, দমকল থেকে বেরোবে বন দপ্তর, বন দপ্তর থেকে বেরিয়ে যাবে বাঁধ, এরকম নানান রকমভাবে দুর্নীতি, একটা ধরলে আর একটা। আইনি জটিলতা, বিচারের দীর্ঘসূত্রিতা, এতে মানুষের আবেগ আহত হচ্ছে, মেধা প্রতারিত, রাস্তায় বসে এই শীতের মধ্যে এক বছর ঘুরে যাচ্ছে, তারা গড়াগড়ি খাচ্ছে, তাদের বাড়িতে তাদের চাকরি বাকরি নেই, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে। অন্তত এই সরকারটা আছে, আমাদের কেন্দ্র সরকার আছে, তাই জন্য অন্তত তদন্তটা হচ্ছে। এটা অন্য কোনো সেটিং তত্ত্বের শুভময়দা বললেন না, শুভময়দা তো আজ অব্দি বললেন না যে সঞ্চয়িতা সঞ্চিতার কি পরিণতি হলো, সাইবাড়ির কি হলো, লোহাচুরের কি হলো, বিজন সেতু। শুভময়দা কিন্তু এটা বলেননি সেটিং তত্ত্ব বলে দাঁড়িয়ে দেননি। শুভময়দা বলেছেন সেটিং তত্ত্বের অভিযোগ তুলতে পারে, কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা যিনি শান্তনুবাবু রয়েছেন বা আইনজীবী রয়েছেন, তারা আসলে কি পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতের আইন এবং বিচার প্রক্রিয়া চলে, সেই প্রসঙ্গটাকে উনি সমর্থন করেছেন। প্লিজ রাজস্বী। একদম, কিন্তু দিনের পর দিন সেটিং তত্ত্ব বলে রাজনৈতিক কচকচানি যেটা হয়ে যায়, কিন্তু আজ অব্দি কেউ সঞ্চয়িতা সঞ্চিতা সাঁইবাড়ি নিয়ে কোনো সেটিং তত্ত্ব বলে না। লোহাচুর, বিজন সেতু, মরিচঝাপি, বেঙ্গল ল্যাম্প, যতীন চক্রবর্তী, মিহির সেন, স্যার বীরেন মুখার্জির অভিযোগ, এগুলো নিয়ে কোনো সেটিং তত্ত্ব ছিল কিনা, এগুলো আমরা আজ অব্দি কোনোদিন শুনতে পাই না, কিন্তু আমাদেরকে শুনতে হয়। কিন্তু বাস্তবটা কোন জায়গায় আছে, আইনি প্রক্রিয়া আছে, আইনি জটিলতা আছে। আজকে আবার হচ্ছে, এখন আবার বলবে না এখন সেটিং তত্ত্ব নেই, কিন্তু কারা ইডি এবং সিবিআই এর পাওয়ার কার্ভ করার জন্য জয়েন্ট পিটিশনে সই করেছিল, সেটা সেটিং তত্ত্ব নয় যে ইডি এবং সিবিআই এর অতিরিক্ত ক্ষমতা হয়ে গেছে, তাদের ক্ষমতা হ্রাস করা হোক, তাই নিয়ে তারা পিটিশন করতে গেছে। আজকে দাঁড়িয়ে এই দেশ আছে বলেই আজকে দাঁড়িয়ে এই বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া আছে। পররাষ্ট্রের পাশের দেশে কিভাবে বিচার ব্যবস্থা হচ্ছে সেটা তো চোখের সামনে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সে অবস্থা তো ভারতবর্ষের নয়। আমরা চাই একদম যোগ্য যে মানুষটা পরীক্ষায় পাশ করে যার চাকরি পাওয়ার কথা, স্কুল কলেজে সঠিক শিক্ষক ফিরুক। পাঁচের ঘরের নামটা জিজ্ঞাসা করলে জজ সাহেব মাস্টার মশাই পালিয়ে যাচ্ছে, ইংরেজি নাম সই করতে বললে পরে সে পালিয়ে যাচ্ছে, বলছে বলতে পারবো না। এই যে কাটমানি খেয়ে তৃণমূলের ক্যাডারদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে, গাছে বেঁধে তৃণমূলের নেতাকে পেটানো হয়েছে, আপনারা ক্যামেরায় দেখেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে, কারণ টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে চাকরি বিক্রি করার জন্য। এইটা বন্ধ হোক। বিধানসভায় যে সমস্ত পোস্টগুলোকে, যেগুলো অন্যায্য পোস্ট, সেগুলোকে ভ্যালিড করার জন্য বিধানসভায় আইন পাশ করানো হয়েছে। স্বয়ং ফিরাদ ববি হাকিম কি বলেছিলেন, যে কালেকটিভ রেসপন্সিবিলিটি। গোটা বিধানসভায় যারা যারা সেদিনকে টেবিল চাপড়ে হাত তুলে সেই প্রস্তাবকে সমর্থন করেছিলেন, প্রত্যেকটা বিধায়ককে ধরে জেলের মধ্যে ঢোকানো উচিত, কারণ প্রত্যেকে সেই চুরির সাক্ষী আছে, প্রত্যেকে সেই চুরির অংশীদার। না হলে পরে কেউ বিধানসভায় দাঁড়িয়ে চুরিকে সমর্থন করে বিল পাশ করার জন্য হাত তুলে হ্যাঁ বলতেন না। প্রত্যেকে সেই চুরির অংশীদার। সমস্ত বিধায়কের প্রসঙ্গে যে কথা বললে, এ একেবারে তোমার বক্তব্য, এ দায়ও তোমারই। শুভময়দা বলুন।
আমি রাজস্বীর যে রাজনীতি, সেই যে সোজা রাজনীতির পথ, তার রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক না থাকলেও তিনি যে একদম সরাসরি রাজনৈতিক একটা ভাবনার মধ্যে আছেন, এটাকে আমি একেবারেই সমর্থন করি। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যে সত্যি তো রাজস্বী যেটা বলেছেন যে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তাদের সঙ্গে বামপন্থীদের যে সেটিং এর তত্ত্ব, আমরা সেই সেটিং তত্ত্বের সঙ্গেই আজকে বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্বর রাজনৈতিক ভাবনায় একটা তুলনা করার চেষ্টা করি। এবং সত্যিই তো রাজস্বী যে দলে আছেন সেই দলের মধ্যেই নিশ্চয়ই আরো অনেকে আছেন যাদের ভাবনায় তৃণমূল থেকে এমন অনেককে বিজেপিতে নিতে হয় এবং বিজেপি থেকে যারা ফেরত দিতে হয় আবার তৃণমূলে, এই ঘটনাগুলি নিশ্চয়ই রাজস্বী সমর্থন করেন না। এবং সোজা পথের যে রাজনীতি, সেই রাজনীতি যদি সঠিকভাবে চলে, অর্থাৎ তৃণমূলের সমর্থক তৃণমূল করবেন, বিজেপির সমর্থক বিজেপি করবেন, এবং তাদের মধ্যে রাজনৈতিক যে দ্বন্দ্ব, আমি মারামারি হিংসার কথা বলছি না, সেটাই থাকবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে, যেটা আগে সত্যি সিপিএম কংগ্রেসের মধ্যে ছিল, সেটা আরো অনেক গুণে বেড়ে গিয়ে তাদের মধ্যে যে একটা মাঝামাঝি অংশ, কে তৃণমূল কে বিজেপি বোঝা যায় না যখন, তখনই সাধারণ মানুষের মনে সন্দেহটা জাগে। তাতে হয়তো ভোট কমে না, কিন্তু এই সন্দেহ বাংলার প্রতিটি রাজনীতি সচেতন মানুষের কাছে এই প্রশ্ন বারবার আসে, সত্যিই কি তৃণমূল বিজেপির মধ্যে একটা সেটিং আছে যার জন্য যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধীরা শাস্তি পাচ্ছেন না এবং মানুষ চাকরিটা ফেরত পাচ্ছেন না দিনের শেষে। আজকে তো সিপিএম বা কংগ্রেস ক্ষমতায় নেই, ফলে তাদের তো চাকরি দেওয়ার আজকে ক্ষমতা নেই, ফলে আজকে প্রশ্নটা যাবে বিজেপি আর তৃণমূলের দিকেই, যাদের একজন কেন্দ্রে এবং একজন রাজ্যে ক্ষমতায় আছেন। ভাস্কর দা, এবার আপনারা যেটা আইনের একটা বিষয় আলোচনা হচ্ছে, সেখানে সেটিং তত্ত্ব বিভিন্ন বিষয়গুলো উঠে এলো, সেগুলো নিয়ে বলার আগে বলি যে অরিন্দম বাবু যেটা বললেন যে এখানে ডিসচার্জ পিটিশন করেছে, সব কিছু করেছে, কিন্তু আপনি কোনো অভিযুক্তকে ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন আর ফর দ্য পারপাস অফ ট্রায়াল তাকে অনন্তকাল ধরে আপনি তাকে বন্দি করে রাখতে পারেন না। লোকে জেলে গেছে মানে বুঝতে হবে তদন্তের স্বার্থে তিনি আছেন, কিন্তু সেই তদন্তটা কতদিন চলবে, কিভাবে চলবে ইত্যাদিগুলো আলোচনার বিষয় হতে পারে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বেল হবে, তাহলেই তার তদন্ত শেষ হয়ে গেল, তিনি বেল পেয়ে গেলেই মনে গেল যে তদন্ত শেষ হয়ে গেল, বিচার ব্যবস্থাও শেষ হয়ে গেল, এই ধারণাটা কেন হয় আমি জানি না। সেটিং তত্ত্বের কথা যারা বলছেন, তার মানে কি বিজেপি মানে সিবিআইকে কন্ট্রোল করে আর বিজেপির মাধ্যমে তৃণমূলকে সেটিং, এটা হচ্ছে একটা, যারা সিপিএম এর যারা শূন্যে পরিণত হয়েছেন বা কংগ্রেসের শূন্যে পরিণত হয়েছেন তাদের একটা আস্ফালন থাকে, আমরা দেখেছি। দেখুন পার্থ চট্টোপাধ্যায় প্রতিক্রিয়া এখনো নিইনি। আমি বলছি এটা না, সুময় বললেন না, এইসব বিভিন্ন কংগ্রেস আর সিপিএম এর সম্পর্ক, কংগ্রেস আর সিপিএম এর সম্পর্ক, বিজেপি আর তৃণমূলের সম্পর্ক, এই দুটোকে তুলনা তুললেন। এখন দেখুন পার্থ চট্টোপাধ্যায় কি আইন ব্যবস্থার মধ্যে আছেন, এবং সিবিআই যেটা বলছে, আজকে ইডি থেকে উনি বেল পেয়েছেন, 1 ফেব্রুয়ারির মধ্যে কন্ট্রোল মানে তাকে কমপ্লিট করতে হবে, কিন্তু এখানে আমরা চার্জশিটটা না দেখলে বুঝতে পারছি না কতজন ব্যক্তি সাক্ষী আছেন, সেটা অরিন্দম বলছিলেন সাক্ষী আছেন, এবং সেই সাক্ষীটাকে সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। এই দীর্ঘসূত্রতা সেটা থেকেই থাকে। সিবিআই আজকে এতদিন ধরে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে 1 অক্টোবর, 88 দিনের মাথায়, তার আগে উনি গ্রেপ্তার হয়েছিলেন, সিবিআই গ্রেপ্তার 88 দিনের মাথায় যে চার্জশিটটা দিলেন, সেই চার্জশিটের পর ট্রায়াল হবে, ট্রায়ালের পরে সাক্ষী হবে, সব কিছু এটা হওয়ার পরে একটা বিচার ব্যবস্থার মধ্যে ঢুকবে। কিন্তু এখানে যেটা দেখতে হবে যে বিচারের নামে, শুধুমাত্র বিচারের নামে কোনো অভিযুক্তকেই সে যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, যাই হোক, তাকে কিন্তু বন্দি করে রাখা যায় না, এটা আইনের কথা। সুতরাং এখানে একজন ব্যক্তি বেল পাওয়াটা তার অধিকার, আর তদন্তের মধ্যে তিনি তদন্তের সময় সবসময় বলবেন যে বাইরে বেরিয়ে গেলে তিনি প্রভাব বিস্তার করবেন, তাহলে তো প্রভাব বিস্তার করবেন, ট্রায়ালের শেষ দিন অবধি তাকে মানে জেলের মধ্যে রেখে দেওয়া যাবে, এরকম তো কোনো আমাদের প্রভিশন নেই আইনে। সুতরাং এখানে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের বিচার সম্পন্ন হোক, কনভিক্টেড হোক কি অ্যাকুইটেড হোক, যা কিছু হোক, সেটা দ্রুততার সঙ্গে হওয়ার ক্ষেত্রে এই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অনেক রকমের বক্তব্য আছে। তদন্তকারী সংস্থা তদন্তভার তুলে দিলে তখনই বিচারটা শুরু হবে। বিচারপতিরা তদন্ত করবেন না, বিচারপতিরা বিচার করবেন তদন্তের রিপোর্ট বা তদন্তের যা উঠে আসছে তার উপরে ভিত্তি করে। এখন এখানে বিভিন্ন সময় রাজনৈতিক লোকেরা বিভিন্ন বক্তব্য রাখেন, রাজর্ষিও বলল, বিভিন্ন বক্তব্য রাখলো। এটা ঠিক যে চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন সঠিক ব্যক্তি পাবেন, এবং সেই সঠিক ব্যক্তি পাওয়ার ক্ষেত্রে যদি কিছু দুর্নীতি হয়ে থাকে, তার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানতে চায়
যে কি হয়েছিল, দুর্নীতি কোথায় হয়েছিল, কে তার জন্য রেসপন্সিবল ছিল, শুধুমাত্র রাজনৈতিক কারণে এটাকে ব্যবহার করার যে আমরাও জানাতে চাই ভাস্করদা, যে কারণে পুরো বিষয়টা আপনি বললেন না, আইনজীবীর কথা অরিন্দম দাস আমাদের সঙ্গে রয়েছেন, উনি যেমন এটা বলেছেন যে অবশ্যই করে বিচার চলবে, প্রক্রিয়া চলবে, তার পাশাপাশি জামিন পাওয়ার অধিকার। সঙ্গে আর একটা শব্দ আপনিও ছুঁয়ে গেছেন, যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় আসবো, প্রভাবশালী তত্ত্ব। আসবো আলোচনা এই নিয়ে, জনগণমনতে আলোচনা, একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণমনতে জানিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ চার্জ গঠন নাকি অব্যাহতি। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় চার্জ গঠন নিয়ে সোমবার নির্দেশ দেবে ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালত। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনকারী পার্থ, মানিক, তাপস, কুন্তলদের বক্তব্য শোনার পর জানালেন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবারই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সহ ২৭ জন অভিযুক্ত ও ২৭টি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে আদালত। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতেই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, কল্যাণময় ভট্টাচার্য, অয়নশীল সহ ১১ জন। শুক্রবার ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতে নিজেদের বক্তব্য পেশ করেন তারা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, তার মক্কেলের বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি, কোনো সম্পত্তির হিসেবও মেলেনি। ইডি ৫ জন সাক্ষীর নাম বলেছিল, তাদের মধ্যে ২ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তার মধ্যে একজন জানিয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না। নিজের স্ত্রী ও ছেলের হয়ে আদালতে নিজেই সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি আদালতে বলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই কাউকে অভিযুক্ত করেনি। ইডি নথিতে বিশ্বাস করে, কিন্তু কোনো নথি তারা প্রকাশ্যে আনেনি। তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে আমাকে ১০ই অক্টোবর গ্রেফতার করা হলো, কিন্তু অভিযোগ হয় ২০ অক্টোবর। ইডির সমস্ত অভিযোগই জেলে রাখার কৌশল। কুন্তল ঘোষের আইনজীবী আদালতে দাবি করেন, গ্রেফতার হওয়ার দিন তার মক্কেলের ব্যাংক অ্যাকাউন্টে ৩ লক্ষ টাকা ছিল, কিন্তু ইডি ব্যাংক অ্যাকাউন্টে ৯৯ লক্ষ টাকা দেখিয়েছে। কুন্তলের আইনজীবীর প্রশ্ন, তার মক্কেল হেফাজতে থাকাকালীন অতিরিক্ত ৯৬ লক্ষ টাকা অ্যাকাউন্টে এলো কিভাবে? পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের আইনজীবী আদালতে সওয়াল করেন, তার মক্কেলকে সুবিধাভোগী প্রমাণ করতে পারেনি ইডি। ২ সংস্থার ডিরেক্টর হয়েছেন তার মক্কেল, ব্যবসায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, এই টাকা দুর্নীতির টাকা নয়। অয়নশীলের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেলের বিরুদ্ধে ৩৪ জন সাক্ষ্য দিয়েছেন, কিন্তু তার মক্কেলের বিরুদ্ধে কোনো চাকরি প্রার্থী সাক্ষ্য দেননি। কুন্তল ঘোষ তার মক্কেলের নাম নেয়। সমস্ত পক্ষের বক্তব্য শুনে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় চার্জ গঠন নিয়ে সোমবার নির্দেশ দেবেন বলে জানিয়েছেন ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারক। চার্জ গঠন নাকি অব্যাহতি দেওয়া হবে তা নিয়ে সোমবারই নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। চয়নদা, আপনার কাছে আসবো। একদিকে তদন্ত প্রক্রিয়া, আর অপর দিকে আমরা জানি আদালতে নির্ধারিত প্রক্রিয়া চলছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া চলছে, কিন্তু সেটিং এর অভিযোগ বারবার কেন আবারও ঘুরে ফিরে আসছে? চয়নদা, দেখুন, কালীঘাটের কাকুর গড়া যতদিন না মেলানো হবে সেটিংয়ের অভিযোগ আমরা করে যাব। এবং সত্যি কথা বলতে বলুন তো, এই মুহূর্তে দীর্ঘসূত্রিতে যে জায়গায় যাচ্ছে, আপনারা বলছেন আইনজীবী এবং সিবিআই কর্তা যা যা বললেন, প্রাক্তন সিবিআই কর্তা যা যা বললেন, আমার ভাই সিংহরায় যা যা বলছে, আমার খুব পরিষ্কার কথা যে এই দীর্ঘসূত্রিতার ফলে কি দাঁড়াচ্ছে জানেন তো? অর্পিতা জিজ্ঞেস করছেন যে এই টাকা কোত্থেকে এলো, আমার বাড়ির টাকা কোত্থেকে এলো, কে রাখলো, এই বিষয়টা, এই ধরনের কথাবার্তা। এমনকি এই মানিক ভট্টাচার্য পর্যন্ত বলছেন আমার কোনো অ্যাকাউন্টে কোনো অনৈতিক টাকা পয়সা নেই। এবং এই ধরনের কথা হতে হতে তারপর দেখা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায় তো একদিন অস্বীকার করবেন যে কেলেঙ্কারি হয়েছে কেলেঙ্কারির মতো, আমি তার কি জানি। এই রকম বিষয়গুলো সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা বারবারই এই সাক্ষীদের উপর প্রভাব খাটানোর কথাবার্তা বলছেন। তো এইভাবে কিন্তু জাস্টিস ডিনাইডের রাস্তায় যাচ্ছে। মাঝখান থেকে যেটা দাঁড়াচ্ছে, আমি এর যে সেটিং টেটিং নিয়ে খুব বেশি আলোচনা এই কারণেই করবো না যাতে আলোচনাটা ঘুরে যেতে পারে অন্য জায়গায়। আমি খুব স্পষ্টভাবে এই যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, এরা মেধাবী, এরা যোগ্যতা দিয়ে চাকরি বা পরীক্ষা পাশ করেছে, এদের বঞ্চনা করানোর কোনো অধিকার রাজ্য সরকারের ছিল না, কিন্তু তা সত্ত্বেও হয়েছে। এবং উল্টো
দুটো যেটা করেছেন সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা আসছে না। কেন আমি জানি না, যে একটা বাড়তি পোস্ট তৈরি করে তাদেরকে উৎকোচ দেওয়ার মতো করে একটা সান্ত্বনা পুরস্কার, কিন্তু যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি কেড়েছে, তাদের চাকরিটা যাওয়ার বিষয়টা না। এটা নিয়ে ব্রাত্য বসু কথাবার্তা বলেছেন এবং মানে সর্বোচ্চ স্তর থেকে যেসব কথাবার্তাগুলো হয়েছে সেগুলো অন্তত যে কুণাল ঘোষ যেভাবে বলছেন যে যা হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জায়গা থেকে ফেলেছে, কিন্তু দুর্নীতিটা নিয়ে তো জায়গা থেকে ফেলতে পারবেন না। আমি খুব স্পষ্টভাবে আমার পার্টির পক্ষ থেকে জানাচ্ছি যে যেভাবে মামলা চলছে তাতে সিবিআই এর পক্ষে কতটা সফল হওয়া সম্ভব হবে এই চার্জশিট দেওয়ার ওপর দিকে আমরা তাকিয়ে থাকছি। 88 দিনের মাঝখানে চার্জশিট দেওয়া হলো, কিন্তু এইটা নিয়ে যে অবজারভেশন ইডি কোর্ট দেবে যেটা, এবং সেটা নিয়ে আমাদের আইনজীবীরা বললেন যে এরা সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে, সেখানে জামিন মঞ্জুরও হয়ে যেতে পারে, তাহলে তো এই দুর্নীতির তদন্তটা কোন জায়গায় যাবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। আদৌ কি দোষীরা সাজা পাবে? দোষীদের সাজা পাওয়ার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটা হচ্ছে এই ছেলে মেয়েগুলো চাকরির কী হবে? কোনো তো সিদ্ধান্তই আসা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট যাতায়াত চলছে, হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট যাতায়াত চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কনক্লুশনে পৌঁছানো গেছে কি? আমাদেরকে শূন্য বলে টিটকিরি দিন, কিচ্ছু অসুবিধা নেই, আমরা শূন্য আরও 100 বছর থাকতে চাই, কিন্তু এই ছেলেমেয়েগুলো চাকরির ব্যবস্থা করুন, এই ছেলেমেয়েগুলো চাকরির ব্যবস্থা করুন। শ্রেষ্ঠতম মেধা রাস্তায় বসে আছে তিলোত্তমার বিচার চেয়ে, আর এই ছেলেমেয়েগুলো চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি চাইছে, অথচ অপেক্ষা ছাড়া কি উপায় আছে? আরে আপনারা আগে যেটা ছাড়া আপনি বলুন না কেন যেটা হলো? মাননীয় সিংহ রায় মশাই আপনি বলুন না আদালতে যেটা হলো কেন? আপনাদের জমানে যেতে হয়েছে, বিষয়টা হচ্ছে বেরিয়ে হয়েছে না অনিয়ম হয়েছে না কি হয়েছে, এখনো অবধি আদালতের নির্দেশের অপেক্ষা করা ছাড়া রাজ্য সরকারের কি করা আছে? মানুষের পরবর্তীকালে চাকরি যে হয়েছে আপনারা কোর্টে গিয়ে সেই নিযুক্তিগুলোকে বন্ধ করেছে। লজ্জা হওয়া উচিত, লজ্জা আপনাদের নেই। মাননীয় একজন এই যে আইনজীবী তিনি গিয়ে প্রত্যেকটা সময় পরবর্তী সময় প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রশ্ন তুলে আপনারা কথা দীর্ঘায়িত করেছেন। এই বিভ্রান্তই আপনারা ছড়াচ্ছেন 43,000-এর বিরুদ্ধে। বিনয় মিশ্র ওই গরু চুরির অপরাধের ব্যাপার ছিল না? ওই বিনয় মিশ্রর ভাইয়ের মামলাটা কে লড়ছে বলুন তো? অ্যাডভোকেটের নামটা কি? দর্শকরা একটু খোঁজ নিয়ে দেখবেন, তাহলেই জানতে পেরে যাবেন সেটিং তত্ত্ব কোন জায়গাটাতে আছে। 2008 সালের বন দপ্তরের চাকরি হাইকোর্টের গুঁতোয় চলে গিয়েছিল, তার কি অবস্থা হলো? আজকে যে টেটের যে সমস্ত ছেলেমেয়েরা এখানে বসে আছে, 14 সালের টেট, সেখানে 2009-এর টেটের লোকেরাও কিন্তু বসে আছে। জানি না সেখানে কেন। আজকে অনেক সেটিংয়ের কথা বলা হলো। হরিমোহন ঘোষ কলেজের মারা গিয়েছিলেন, হত্যা করা হয়েছিল এসআই তাপস চৌধুরী, নামটা মনে আছে? কে মার্ডার করেছিল? অভিযুক্ত কে ছিল? শেখ সুবহান। কোথায় আছে সে এখন? ছাড়া পেয়ে গেছে। কেন ছাড়া পেয়ে গেছে? সেটিং কারা করেছিল? ভাস্করদা বললেন না কারা কারা জানে, কেউ জানে না, আইন জানবে, তদন্ত করে বার করতে হবে। আচ্ছা, তদন্ত করেই যদি বার করতে হবে কারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, কারা ন্যায্য তো চাকরি পায়নি, যদি তদন্ত করেই বার করার ছিল, তাহলে বিধানসভায় মমতা ব্যানার্জি তাহলে সিবিআই তদন্ত চেয়েছিল কারা? সিবিআই তদন্তের জন্য কোর্টে কারা গিয়েছিল? আপনি কি বলতে চান যে তার মানে চাকরি চুরি হয়নি? আপনি বলতে চান চাকরি চুরি হয়নি? আপনি ঠিক কথা বলছেন না, ফিরাদ বাবু একদিন ঠিক কথা বলছেন না, মমতা ব্যানার্জি ঠিক কথা বলছে। তাহলে দাঁড়িয়ে পড়ে বিধানসভায় কেন আপনারা কেউ বলেনি সিবিআই ব্যর্থ, কেউ বলেনি সিবিআই ব্যর্থ। সিবিআই মক ডাল অব্দি পৌঁছবে, মক ডাল অব্দি, মক ডালে পিসি ভাইপো আছে, ওই অব্দি পৌঁছতে টাইম লাগছে। শতমূলের গাছের মতন সবাই খেয়েছে। 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, তৃণমূলের, এটা গোটা পশ্চিমবঙ্গ বলছে, আমরা বলছি না। তাই সিবিআই এর সময় লাগছে খুঁজে বার করতে। আজকে দাঁড়িয়ে সেটিং তত্ত্ব বলছে, যেখানে সিবিআই সরকার আছে তদন্ত হচ্ছে, ওই আজকে মানুষের সামনে আছে,
কারণ অগ্নিমিত্রা পলার সজল ঘোষ ঝাঁপিয়ে পড়েছিল বলে। একটু শান্তনুবাবুর কাছে যাই। শান্তনুবাবু, চয়নদা যে কথাটা বলে শেষ করলেন, অর্থাৎ সিবিআই কি করতে পারবে, কতটা রূপায়ণ দিতে পারবে, মূল অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করে শাস্তি দান প্রক্রিয়া অবধি এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত চয়নদা বারবার করে প্রশ্ন তুলছেন কেন? দেখুন, সাধারণ যারা সিবিআই, আমি দীর্ঘকাল সিবিআইয়ের সাথে যুক্ত থেকে যে উপলব্ধিটা করতে পারছি, ডেফিনেটলি যারা এই সামনে থেকে এই জিনিসগুলো দেখেননি বা এই ফেজের মধ্যে দিয়ে পার হননি, তাদের এই উপলব্ধি না হওয়াটা স্বাভাবিক। এটা কোনো দোষ দেওয়া যায় না। সাধারণ মানুষও, আপনার বহু রাস্তাঘাটে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একটা যখন কোনো কেসের কোনো রাজনৈতিক রং থাকে, আমরা তো সেই রাজনৈতিক রঙের দেখে কোনো কাজ করা হয় না, কিন্তু যে রাজনৈতিক রঙের থাকেন তারা তার দলের যা অভিমত বা তার দলের যেটা আপনার যে বলা হয় সেই অনুযায়ী তারা বলেন। এবার আমাদের তদন্তের সাথে তার কিন্তু কোনো সম্পর্ক নেই, এবং তারাও জানেন আমরা যখন সিবিআইয়ের যে কেস হয়, দেখুন আজকে যে যতই বলুক সিবিআইয়ের কেসের এখনো পর্যন্ত কিন্তু কনভিকশন রেট 70 থেকে 75-এর মধ্যে ওঠানামা করে, যেটা আপনি স্টেটের নেটে বের করুন। আমি কোনো স্টেটকেই রাজ্যকেই ছোট করছি না, যে রেটটা আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। সিবিআইয়ের আমাদের প্রত্যেকটা তদন্তের সাথে বাইরের বহু এজেন্সির সাথে আমাদের সাহায্য নিতে হয়। জিইকিউডি মানে হ্যান্ডরাইটিং যে গভর্নমেন্ট এক্সামিনার কোশ্চেন ডকুমেন্টস আছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব আছে, এছাড়াও আপনার বিভিন্ন স্টেটের যারা এখন ফরেন্সিক মোবাইল বা এদের করেন, গুজরাটে আছে। তো এই যে সমন্বয় করে একটা ইনভেস্টিগেশন একটা জায়গায় দাঁড় করিয়ে নিয়ে আসা, আমার একটা জিনিস প্রশ্ন, দেখুন যে চার্জশিট হচ্ছে সেই চার্জশিটের মেরিট ডিমেরিটস ডেফিনেটলি যারা চার্জশিট পেয়ে যাচ্ছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের যারা আমাদের আইনজ্ঞ আছেন, মানে সারা ভারতে তাদের, আজকে সুপ্রিম কোর্টেও দেখবেন বাঙালি অজস্র পশ্চিমবঙ্গের লয়ার, এরা কিন্তু আইনের ব্যাপারটা আর কিছু না হোক অত্যন্ত ভালো বোঝেন। আজকে যদি কোনো ডিমেরিটস থাকতো আপনি ডিসচার্জ পিটিশন ফাইল করবেন, কিন্তু এবার কোর্ট কি সেখানে বসে আছে সেটা অ্যাকসেপ্ট করবে? রাজ্য সরকারের কোনো কি ভূমিকা আছে সিবিআই এর তদন্ত হওয়ার ক্ষেত্রে? রাজ্য সরকারকে যে দলগুলো দাবি করছে তাদের কি ভূমিকা আছে? এটা বলুন, সিবিআই এর তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকার আমি একটা জিনিস বলে দিই, সাধারণ মানুষ কিছু ঘটনা থেকে সাধারণ মানুষ একটা আপনার কনক্লুশন ড্র করে। তো সিচুয়েশনে যখনই পশ্চিমবঙ্গে একটা টাইমে সিবিআইয়ের আপনার ইনভেস্টিগেশন তদন্তের পারমিশন, যেটা স্টেট গভর্নমেন্ট ডিএসপি অ্যাক্টে আপনার 5 আর 6-এর পারমিশন স্টেট গভর্নমেন্ট দেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দেন, সেটা যখনই মানে উইথড্র করে নেওয়া হলো, সাধারণ মানুষের এটা মনে হতে পারে যে আমাদের এই রাজ্যের হয়তো, যেটা বেসিক্যালি হয়তো ঘটনাক্রমে সেটা কারো মনে হতে পারে, সেই ঘটনা থেকে মানুষ যদি কোনো পারসেপশন, কোনো একটা ওপিনিয়ন ড্র করে, আমাদের সিবিআইয়ের পক্ষে সম্ভব নয় সেই মানুষের মন থেকে। সিবিআই তো অভিযোগ নেই রাজ্য সরকারের প্রতি, তার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে তাহলে বলতে পারেন যে সিবিআই কি বলেছে কোনো জায়গায় যে এই তদন্ত করার ক্ষেত্রে, দাঁড়াও এক সেকেন্ড, রাজ্য সরকারের কি কোনো রকমের মানে কোনো অসহযোগিতা বা রাজ্য সরকারের অসহযোগিতা ছিল সিবিআই তদন্তের করার ক্ষেত্রে? রাজ্য সরকারকে দোষী সাব্যস্ত করা, এটা যারা সিবিআই দিয়েছিল এখন তারা বলছে এটা রাজনৈতিক বক্তব্য এবং প্রশ্ন নিয়ে আসবো, আবার একটুখানি আটকাচ্ছে, এটা অরিন্দম বাবুর কাছে যাচ্ছি। অরিন্দম বাবু, কোথাও কি মনে হচ্ছে না যে আইনের ফাঁক কোথায় রয়েছে সেই জায়গাটা কোথাও একটা খুঁজে বার করার চেষ্টা হচ্ছে নাকি? দেখুন, এটা খুব স্বাভাবিক, যে আজকে ভেতরে আছে বা যে আজকে আপনি জেলে আছে সে বেল পাওয়ার চেষ্টা করবে। যে আপনি আছে যে আপনার প্রতিবেদনটা দেখালেন, সেখানে তো দেখালেন যে একজন আইনজীবী এখন অভিযোগ করছে। একটা বড় অভিযোগ কি, যে যারা চাকরি পেয়েছে বা চাকরির টাকা দিয়েছে তাদের কিন্তু উইটনেসই আনা হয়নি। তো এইগুলো দেখুন, ফ্যাক্টসগুলো তো রেকর্ডের ভেতর থেকে জজ সাহেব দেখবেন, কিন্তু সত্যি এটা তো ডেফিনেটলি দেখুন কোনো ইনভেস্টিগেশনে 100% সলিড প্রুফ হতে পারে না, কারণ ইনভেস্টিগেশন গতি প্রকৃতি একটা কাজের মাধ্যমে এগোই, এবং সেখানে বিভিন্ন জায়গায় আছে। এবং যেটা আপনাকে বারবার বলবো, শুধু ইনভেস্টিগেশন তো একটা পার্ট নয় কোর্টের মধ্যে, কারণ ইনভেস্টিগেশন যা করেছে সাবমিট করে দিয়েছেন কোর্টে, এবার কোর্টে তো তার পূর্ণাঙ্গ ওখানে কোর্টের সামনে আপনাকে সেগুলো প্রমাণ করতে হবে। আমি যা যা কথা আজকে সিবিআই চার্জশিটে বললো, এভরিথিং হ্যাজ টু বি প্রুভ বিফোর দ্য কোর্ট অফ ল, তো সেটা খুব ডিফিকাল্ট কাজ।
তার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন উইটনেস যারা তারা হোস্টাইল হয়ে যায়, উইটনেস প্রোটেকশনের বিষয় থাকে। এই পার্টগুলো অনেক ভেতরে ইন্টিগ্রিটি আছে, একটা ট্রায়াল শুধু এইভাবে দাঁড়ায় না। কিন্তু যেটা আপনি বললেন ডেফিনেটলি সেই জন্য সিবিআই যদি যে চার্জশিট দিচ্ছে বা যে তদন্ত করছে তার মধ্যে যদি 1 ইঞ্চিও গ্যাপ থাকে সেটাতেই কিন্তু বেলের জায়গায় বেরিয়ে যাবে। বা হওয়া মানে তো হওয়া মানে শেষ না, কিন্তু এই যে আপনারা যেটা বললাম সাধারণ মানুষের কাছে কিন্তু বের হওয়া মানে কেসটা হয়তো শেষ হয়ে গেল, এটা একটা মানুষের কনসেপ্ট। বাট যেটা আপনি বলছেন একদম আমি একমত যে এটা বেল পাওয়া মানে তদন্ত শেষ নাই, তদন্ত লজিক্যাল কনক্লুশনে যাবেন। বাট যে তথ্য আমরা বারবার বলি প্রভাবশালী, কেন প্রভাবশালী? কারণ আজকে উনি বাইরে গেলে ওরা যে প্রভাব সেটা বিস্তার করে যদি এই যে ধরুন উইটনেস তাদেরকে আটকে দেওয়া হয়, এই যে একটা প্রক্রিয়া তো চলছে। আর যেখানে বলতে হবে হিউম্যান এভিডেন্স সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেই এভিডেন্সগুলো যদি কালকে না থাকে তাহলে ট্রায়ালেও আপনি কিছু প্রমাণ করতে পারবেন না। তো ল এর লুফলস নিশ্চয়ই আছে, সেগুলো ফুলপ্রুফ করার চেষ্টা করা হয়। এবং যারা বিচারপতি তারা সব দিকেই দেখেন, বিচারপতি হয়তো সব কিছু বোঝেন জানেন, কিন্তু তার সামনে তথ্য প্রমাণ দিয়ে সেটা প্রমাণ করা যাবে ওনার হাত বাঁধা। সেই জায়গাটা বললাম। আর যেটা আগেও বলেছি, এটা সবসময় একটা জিনিস মানুষকে বুঝতে হবে, শুধু এজেন্সি বা শুধু কোনো এজেন্সির ভুল দেখা যায় না। এই যে ধরুন ডিলে ইন ট্রায়াল বা এটা কিন্তু যারা বেলে চাইছেন তাদেরও প্র্যাকটিস হতে পারে, সেটা শুধু এক পক্ষকে দোষ দিয়ে লাভ নেই। এখানে সবাই তার নিজের নিজের কর্ম করছে। আইনজীবী যারা দাঁড়াচ্ছেন তারা যেরকম আজকে প্রশ্নগুলো তুলছেন যে আমার যে মক্কেল তার অ্যাকাউন্টে ছিল 3 লাখ টাকা, সে জেলে থাকাকালীন এই 96 লাখ টাকা কী করে এলো? তো এই প্রশ্নের উত্তরও সিবিআইকে দিতে হবে। সেই জন্য যত ইনভেস্টিগেশনটা আমরা ঠিকভাবে করব, তথ্য প্রমাণ দিয়ে করবো, উইটনেস প্রডিউস করতে পারবো, তাহলেই কিন্তু আলটিমেটলি লজিক্যাল কনক্লুশনে যাবে। আপনি আমি কি ভাবছি, মানুষ কি ভাবছে, তার সঙ্গে কিন্তু এই বিচারের কোনো সম্পর্ক নেই। বিচার ব্যবস্থার সামনে যতক্ষণ না তথ্য প্রমাণ দিয়ে এটা প্রমাণ করা যাবে ততক্ষণ তাকে দোষী বলা যাবে। তথ্য প্রমাণ আর তারই সঙ্গে কিন্তু সময় নিয়ে প্রশ্ন আসছে। যদি অরিন্দমবাবু বলছেন যে সাধারণ মানুষের ভাবনা থাকতে পারে, কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। শুভময়দা, আপনার কাছে আসবো। যে কথা এই আলোচনায় খুব স্বাভাবিকভাবে উঠে আসছে বা উঠে আসবে সেটা হচ্ছে প্রভাবশালী তত্ত্ব, এইটা কতটা এফেক্ট ফেলে? দেখুন, এই বিষয়টা তো আমরা জানি যে আমাদের দেশের ক্ষমতার যে মূল জায়গা, সেখানে রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধরা হয়। এবং সেক্ষেত্রে যে আইনের কথাগুলি বললেন, সেই শান্তনুবাবু বললেন বা তারা যেটা বললেন, সেই জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসবেই যে আইন তার যে পথে চলবে এবং সেইখানে প্রভাবশালী তত্ত্ব অবশ্যই ব্যবহার করবেন সিবিআই বা ইডি, এবং সেই অনুযায়ী জামিনের যে আবেদন, জামিন পাওয়ার যে আবেদন, সেটা এগোবে। আমি শুধু এখানে একটা কথাই বলতে চাই যে রাজনীতি বা তাদের দলগুলিকে দোষ দেয়া, সিবিআইকে দোষ দেয়া, এর বাইরে আমরা যারা মধ্যবিত্ত বাঙালি তাদের কিন্তু নিজেদের ওপরও দায়টা নিতে হবে। অবশ্যই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের অভিযোগ প্রচন্ড বেড়েছে, কিন্তু যারা টাকা দিলেন তারা কিন্তু আমাদেরই বাড়ির লোক, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই প্রতিবেশী। তাহলে আমরা কি করতাম? অর্থাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যদি ধরেও নেওয়া যায় যে এই দুর্নীতির একটা জায়গা তৈরি হয়েছে, টাকা পয়সা দিয়ে চাকরির ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মধ্যবিত্ত বাঙালি আমাদের সামাজিক দায়িত্বে বারবার করে ব্যর্থ হয়েছি। এবং সেই জায়গায় আইনের যে পথ তার বাইরে আমরা যে চিৎকার চেঁচামেচি করছি, এই পথ যদি নির্বাচনী জায়গায় একে পৌঁছে দিতে হয়, সেই রকম জায়গায় পশ্চিমবঙ্গের যে অন্য দুই বিরোধী দল বামপন্থী বা কংগ্রেসরা, তাদের আমরা দেখতে পাচ্ছি না। আজকে এই ধরনের গোলমাল যদি সিপিএম এর রাজত্বে হতো, মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলনের মাধ্যমে যে অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করতেন, সেই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল নেই। ফলে আমাদের যে সামাজিক ব্যর্থতা, সেই ব্যর্থতার ফল আমাদের ভুগতেই হবে। তবে গোলমাল একেবারে হয়নি এই কথাটা বলে দিলে হয়তো খুব অস্বস্তি হয়। আমরা প্রত্যেকটি মধ্যবিত্ত সাধারণ বাঙালি মানুষ এই গোলমালের জন্য হয়তো আমাদের দায়ভার বহন করতে হবে, কিন্তু গোলমাল হয়নি এই কথাটা বোধহয় তৃণমূলের সবচেয়ে অনুগত। শুভময়দা, এরই সঙ্গে যে কথা বলেছেন দুটো খুব গুরুত্বপূর্ণ। এক, দায় কিন্তু নিতে হবে, দায় কার প্রশ্ন। দ্বিতীয়, শুভময়দা অন্ততপক্ষে বাড়তি নেক আলোচনার প্রসঙ্গে উল্লেখ করেছেন ইতিমধ্যে বাম এবং কংগ্রেস অর্থাৎ রাস্তায় যাতে নামে, হয়তো একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে এর প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে আর অপরদিকে সিপিআইএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী, তারা কে কি বলেছেন শোনাবো। সিবিআই তাদের তদন্ত ঠিকমতো চালিয়েছে, তারা চার্জশিট দিয়েছে, আগামী দিনে অন্যান্য এজেন্সিও বিভিন্ন সময় চার্জশিট দেবে আমার বিশ্বাস। এবং এরা প্রফেশনাল এজেন্সি, আপনার আমার ইচ্ছে মতো হবে না। এরা তাদের যে স্যাংটিটি, তাদের যে নিরপেক্ষতা, সেটা বজায় রেখেই সমস্ত কিছু করবে। দুর্নীতি মামলা, তাতে পার্থ চ্যাটার্জির নামে কিছু অভিযোগ আছে। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ব্যবসায়ী
অয়নশীল তার নামে অভিযোগ আছে। সিবিআই এর কাজ তো শুধু অভিযোগ লিখে নেওয়া আর অভিযোগ হাজির করা না, তদন্ত তো কত বছর হয়ে গেল, 3 বছর 4 বছর 5 বছর, পরিণতি হচ্ছে না। সিবিআইয়ের মতো যোগ্য সংগঠন সেটা কি দিল্লির সরকারের নির্দেশে তৃণমূলকে সাহায্য করার জন্য অযোগ্যতার পরিচয় দিচ্ছে? ওরকম চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট ওসব দিয়ে লাভের লাভ কি হচ্ছে? ভাস্করদা, সুকান্ত মজুমদারের বক্তব্য, সিবিআই তার কাজ করেছে, এবারে ফলাফলের অপেক্ষা। সুজন চক্রবর্তী বলছেন যে সিবিআই মতো যোগ্য সংগঠন কেন এখনো পর্যন্ত পুরো বিষয় সামনে আনতে পারল না। উনি সিবিআই কে করতে পারেন। দেখুন, মানে আমি বললাম এখানে সিবিআই উনি কাজ করতে, সিবিআই সম্পর্কে আছে। সিবিআই কি কখনো বলেছে যে তদন্ত করার ক্ষেত্রে বা কোনো কিছু ক্ষেত্রে রাজ্য সরকার কোনো রকমভাবে তাদের সহযোগিতা করেনি বা কোনো কিছু এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে? আমি বলতে চাই যে এটা বিচার প্রক্রিয়ার মধ্যে কত, যে এই চার্জশিট দেওয়ার পর যেটা বলছিলাম, কতজন আছেন, কাদের কাদের ট্রায়াল করা হবে, এই কথার বাইরে আমি যা শুভময়দার কথা প্রসঙ্গে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আসছে, দায়কার মানে আমি বলে দেখুন একটা পুরো প্রসেস ঘটে, এই যে দুর্নীতি, এই যে চাকরি নিয়ে এত কথা, চাকরি পেল না, কে দায়ী? এটার জন্যই তো ইনভেস্টিগেশন, এটার জন্যই তো বিচার ব্যবস্থা। চয়নদা, হাসি পেল, তুমি মহারাজ সাধু হলে আজ। ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় দায় যেহেতু অস্বীকার করেছেন, সেহেতু তৃণমূল কংগ্রেস নিজের দায় নেবে না। কিন্তু এই জমানায় 43,000, এই যে এই প্রসঙ্গটি হবে, 43,000 বেকার যুবক যুবতী দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খাড়া হলো, এর দায় সরকার নেবে না? এই সরকারের সম্পূর্ণভাবে, এই সরকারের তদন্তটা করতে হলো কেন, হচ্ছে কেন, আদালতে যেতে হলো কেন? আদালতে গিয়েছিলেন কিন্তু চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা, তারা বিচার না পেলে কিন্তু এই যে তদন্ত হচ্ছে ইত্যাদি প্রভৃতি, যে নির্লিপ্ত উদাহরণ নিয়ে বলা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে যে সময় লাগবে, কিছু করার নেই। কিন্তু এরা কি বলবে? এদের বাড়ির লোক কি এদের সেই সান্ত্বনাটা নিতে পারবেন? তো রাজস্বী, দায়কার। যে রাজ্যে একজন সিংহ শাবকের জন্ম অনুপ্রেরণা ছাড়া হতে পারে না, এবং সেটা লেখা থাকে চিড়িয়াখানায়, মাননীয়ার অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম হয়েছে, সেই রাজ্যে চুরিটাও কি অনুপ্রেরণা ছাড়া হওয়া সম্ভব? দর্শক কি মনে করেন পশ্চিমবাংলার মানুষের মানসপটে আজকে 52 কোটি টাকা? তৃণমূলের নেতাদের যাদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না, তারা স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে দায় একমাত্র রাজ্য সরকারের, যিনি প্রধান, যার নেতৃত্বে এই সরকার চলছে, এই রাজ্য চলছে, তৃণমূল দল চলছে। আসার চেষ্টা করুন, সময় সংক্ষিপ্ত, এক লাইনে উত্তর। টাকা কার? কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, যারা উদ্ধার করেছে তারাই তো বলবে টাকাটা কার। এখনো কি বলেছে কেউ? বলেছে না। আমি কি করে বলবো? আপনি কি জানেন টাকা উদ্ধার হয়েছে? এটা মানুষের প্রশ্ন, আমার কাছ তো প্রশ্নটা তুলে ধরা। বলতে পারেনি কেন? উদ্ধার হয়েছে সেই তো বলবে টাকা কার, অন্য কেউ কেন বলতে যাবে? আপনার বাড়ি থেকে টাকা উদ্ধার হলে আপনি বলবেন টাকা আপনার, টাকা জানে দুর্নীতি, এটার সঙ্গে কংগ্রেসের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, উত্তর খোঁজার চেষ্টায় আমরাও। টাকা কার এটা যেমন সাধারণ মানুষ জানতে চান, তার পাশাপাশি দায় কার শুধু নয়, নিষ্কৃতি চান, বিচার চান। অপেক্ষা করছেন প্রত্যেকে, আমরাও অপেক্ষা করছি সেই মুহূর্ত এবং সেই সময়ের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর 1 ঘন্টায় সারাদিন দেখুন আত্রেয়ী এবং নীলাঞ্জনার সঙ্গে।